বিশ্বাসের টানে, ভক্তির ডাকে আর মহাদেবের আশীর্বাদ পাওয়ার আশায় প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসেন এই পবিত্র ধামে। ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বাবা বৈদ্যনাথ ধাম শুধু একটি মন্দির নয়, এটি হলো কোটি কোটি মানুষের আবেগ, আস্থা এবং ভক্তির প্রতীক। কথিত আছে রাবণের তপস্যা, মহাদেবের বরদান এবং হাজার বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে এই পবিত্র তীর্থক্ষেত্রকে ঘিরে। আজকের এই ভিডিওতে তাই আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে হাওড়া থেকে বাবা বৈদ্যনাথ ধামে পৌঁছাবেন এবং বাবা বৈদ্যনাথ ধামের A to Z তথ্য থাকছে এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটা হর হর মহাদেব বলে শুরু করি। ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা একটুও ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। গুড মর্নিং ফ্রম গুপ্তিপাড়া। এখন আমি রয়েছি গুপ্তিপাড়াতে, আর এখান থেকে সোজা চলে যাব হলো হাওড়া। কারণ আপনারা তো ইন্ট্রো দেখে অলরেডি বুঝেই গেছেন আজকে যাচ্ছি হলো বাবার আর একটা ধাম, যেটা হলো বৈদ্যনাথ ধাম। আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমি অলরেডি কেদারনাথ, কাশী বিশ্বনাথ ঘুরে এসেছি, যেগুলো যদি সেই ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আর আমার ট্রেন রয়েছে হলো আজকে হাওড়া থেকে জেসিডির জন্যে। হাওড়া থেকে 11টা 15-য় কিন্তু জেসিডির জন্যে আমাদের ট্রেন ছেড়ে যাবে। তো এখন আমি গুপ্তিপাড়া থেকে সোজা লোকাল ট্রেনে করে হাওড়া পৌঁছাবো। ঘড়িতে এখন সময় বাজে হলো 8টা 5, আর আমার ট্রেন রয়েছে হলো 8টা 6। এখনই অলরেডি ট্রেন চলে এসছে। তো চলুন যাওয়া যাক, আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করি। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 10টা 30। আমাদের ট্রেন কিন্তু এখন টাইমই ঢুকিয়ে দিয়েছে। 10টা 12-তে ঢোকানোর কথা, 10টা 20-র মধ্যে চলে এসেছি হাওড়াতে। আর এই ট্রেন কিন্তু হলো 11টা 15-তে। এখনো পর্যন্ত কিন্তু ট্রেন দেয়নি। 10 থেকে 15 মিনিট আগে কিন্তু ট্রেন দিয়ে দেবে। আর আমি একদম এই 8 নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে ওয়ারিং লাইন ট্রেনে। আমি একদম 8 নম্বর প্ল্যাটফর্মের এখানেই রয়েছি। দেখি ট্রেন আসতে ট্রেনে উঠে পড়বো। ততক্ষণে ব্রেকফাস্ট তো সকালে কিছু করা হয়নি, একটু কিছু ব্রেকফাস্ট করে নিয়ে সামনে প্রচুর দোকান রয়েছে। এখানে যেমন অনেক ফুড প্লাস এগুলো রয়েছে, এমনি সকালের একটি মুড়ি এগুলোই খেয়ে নেবো। দেখি যাই গিয়ে, তারপরে ট্রেন আসলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো ট্রেনের জেনারেল লাইন। কি ভিড় দেখুন! জেনারেলে প্রত্যেকবারই এরকম ভিড় হয়, যে কোনো ট্রেনেই। পুরো একদম সেই স্লিপার অব্দি লাইন পড়ে গেছে। আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, 8 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। এখন ট্রেনে উঠে পড়বো, হাঁটতে হাঁটতে চলে এসছি একদম। আমার পড়েছিল S4-এ 21 নম্বর বার্থে আমার কিন্তু সিট রয়েছে। এই অবধি কিন্তু জেনারেল শেষ, এখান থেকে স্লিপার ক্লাস শুরু। স্লিপার এসিও রয়েছে। আর এটা কিন্তু উইকলি এক্সপ্রেস, মানে সপ্তাহে এই শনিবার করেই কিন্তু এই ট্রেনটা চলে। আমার লাগেজ তুলে নিলাম। আমার হলো 21, চলে যাব এখন। সামনে ভিড় হয়ে গেছে। এই যে এটা হলো আমাদের S4 কোচ, আর চলে এসেছি এখন। সবকিছু লাগেজ সেট করে দিয়েছি। বেশিক্ষণের তো ব্যাপার না, মাত্র 3 থেকে 4 ঘন্টা, 4 ঘন্টা 10 মিনিট ট্রেনের সময় লাগা। এখন ঘড়িতে বাজে হলো 11টা 10। আমাদের ট্রেন ছাড়ার কথা হলো 11টা 15-তে। এই ট্রেনটা হলো 15235 হাওড়া দারভাঙ্গা উইকলি এক্সপ্রেস, যেটা কিন্তু সপ্তাহে একদিনই চলে, সেটা হলো শনিবার। এটা উইকলি এক্সপ্রেস যেহেতু একদিন শনিবার করেই প্রত্যেক শনিবার কিন্তু হাওড়া থেকে ছেড়ে যায়। আর মোট 5টা স্টেশনে কিন্তু দাঁড়াবে জেসিডি পর্যন্ত। আর এটা কিন্তু পুরো দারভাঙ্গা তারপরে চলে যাবে। এখন ট্রেনে তো উঠে পড়েছি, আর দেখি কখন ছাড়ে ট্রেন, তারপরে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। এছাড়া প্রত্যেক দিনই কিন্তু হাওড়া থেকে প্রচুর ট্রেন ছেড়ে যায়, যেগুলো কিন্তু জাসিডি পর্যন্ত যায়। আপনারা জাসিডি পর্যন্ত কিন্তু বেশিরভাগ ট্রেনেই যে চলে যেতে পারবেন, কারণ এক সপ্তাহ যদি সিজন না থাকে
1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে কাটলে কিন্তু আরামে টিকিট কনফার্ম হয়ে যায়, অনেক সময় অ্যাভেলেবেলও থাকে। এইটা উইকলি এক্সপ্রেস ছিল যেহেতু আরো অ্যাভেলেবেল ছিল, এটা সমস্যা হয়নি। আর ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনের বাথরুম গুলো একবার আপনাদেরকে দেখাই। বাথরুম এগুলো পরিষ্কার, মোটামুটি বাথরুম পরিষ্কারই রয়েছে। আর আমার কোচ হলো এইদিকে S4। আপনাদের কিন্তু দেওঘর যেতে হলে ঝাঁসিডিতে নামতে হবে, তারপরে ঝাঁসিডি থেকে ওখানে অটো টোটো করে তারপরে কিন্তু দেওঘরে বাবা মন্দির পর্যন্ত কিন্তু যেতে হবে। আমরা তো দেওঘরে পৌঁছাবো ধরুন ওই 3:30-এর কাছাকাছি, এখন 11টা 15 বাজে। ট্রেন যদি রাইট টাইমে থাকে 3টে 3:30-এর মধ্যে পৌঁছে যাব আশা করি। দেওঘরে ঢুকে যাব হলো ওখান থেকে 10 থেকে 20 মিনিট লাগবে আরো। এখন সেটা দেখার যে ট্রেন কখন ঢোকে। এখন ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে, আর ঘড়িতে পুরো বাজে কিন্তু 11টা 15। এখন কিন্তু ট্রেন ছেড়ে দেবে। এই যে পুরো 11টা 15, টাইম টু টাইম কিন্তু ট্রেন ছেড়ে দিল। ঘড়িতে এখন বাজে হলো প্রায় 12টার কাছাকাছি, 11টা 56 বাজে। আর আমাদের ট্রেন এখন বর্ধমানে ঢুকছে। বর্ধমানে ঢোকার টাইম হলো 12টা 8, কিন্তু প্রায় 10 মিনিট লেটে কিন্তু বর্ধমান ঢুকছে। ভালোই কিন্তু ট্রেন টানছে ট্রেনটা। বেশি আস্তে আস্তেও যাচ্ছে না যে বেশি জোরেও যাচ্ছে এমন না, কিন্তু ঠিকই আছে মোটামুটি। ঘড়িতে এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি, আর আমাদের ট্রেন এসে কিন্তু এখন পৌঁছালো বর্ধমান জংশনে। বর্ধমান জংশনে আমাদের ট্রেনের কিন্তু হল টাইম হলো 5 মিনিট। 5 মিনিট পরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। এখানে টাইম ছিল 12টা 10 কিন্তু প্রায় 20 মিনিট লেটে কিন্তু বর্ধমান ঢুকেছে। অবশেষে কিন্তু এসে পৌঁছে গেলাম জেসিডি জংশনে। আর প্রায় ট্রেন 1 ঘন্টা লেটে কিন্তু আমাদের জেসিডিতে নামালো। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 4:30, যেখানে 3টে 25-এ ট্রেনের আসার কথা। তো এখন বাইরের দিকে চলে যাব, আর অটো বা টোটো করে এখান থেকে হয়তো যেতে হবে। দেখি এখন বাইরের দিকে আগে যাই, আপনাদের তারপরে শেয়ার করছি। এখন এই ব্রিজ দিয়ে বাইরের দিকে চলে যাই। জাসিডি জংশন থেকে দেওঘর প্রায় 9 থেকে 10 কিলোমিটারের দূরত্ব, যা দেখে বুঝলাম প্রায় যেতে আধা ঘন্টা মতো সময় লাগবে। স্টেশন থেকে বাইরে এসে এই বাইরে দিয়ে কিন্তু আপনারা অটো টোটো পেয়ে যাবেন। এখান থেকেই আপনাদের অটো টোটো নিয়ে নিতে হবে। আমরাও একটা টোটো বা অটো দেখে নিই, বেশিরভাগই তো অটো। আগে আপনাদের বাইরে বেরোতে হবে এখান থেকে। এই যে হলো ঝাঁসিডি স্টেশন, আর ঘড়িতে বাজে এখন হলো 4:40। স্টেশনটা কিন্তু খুব সুন্দর করেছে, এখনো কাজ চলছে ওখানে। তো এখন টোটোতে উঠে পড়েছি, আর টোটোতে কিন্তু ভাড়া নিল হলো 30 টাকা করে মাথা পিছু। টোটোতে 4 জন, আর অটোতে কিন্তু একটু গ্যাদাগ্যাদি করে যাবে, ওটা পার হেড 20 টাকা করে হবে। এই দেখুন এখানে, এটা হলো ময়ূরাক্ষী নদী। জল নেই একদম, মানে বর্ষা আরো আসলে হয়তো জল বাড়বে। টোটো থেকে নেমে পড়েছি, টাওয়ার চক সামনেই দেখা যাচ্ছে। একটু 100 মিটার দূরে টাওয়ার চকের একটা মোড় রয়েছে, সেখানে টোটো নামিয়ে দিল। কারণ এর আগে আর নামালো না কেন জানি না। বেশিরভাগ তো টোটো অটো দেখছি না, কিন্তু বড় গাড়িগুলো যাচ্ছে এদিক দিয়ে। তো এখন এখানে একটা হোটেল নিয়ে নেব, আর হোটেলটাও আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো একটা ভালো দেখে শুনে একটা হোটেল নিয়ে নিই আগে গিয়ে। প্রায় ঘড়িতে 5টার কাছাকাছি বাজে, প্রায় 20 মিনিট লাগলো স্টেশন থেকে এখানে আসতে। যে এটা কিন্তু হলো টাওয়ার চক। এখানেই আপনারা আসলে অনেক হোটেল কিন্তু পেয়ে যাবেন এই এই এরিয়ার মধ্যে। সামনের দিকে গেলে বৈদ্যনাথ ধাম,
আর এইদিকে প্রচুর হোটেল রয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা 22। আর একটা রেস্টুরেন্টে এসে বসলাম। এখান থেকে 1 প্লেট ভেজ থালি নিয়েছি, দাম নিল হলো 120 টাকা। খেয়ে নিই, তারপরে হোটেলটা দেখবো, কারণ দুপুরে কিচ্ছু খাওয়া হয়নি। তো আগে খেয়ে নিই, তারপরে হোটেল দেখাচ্ছি আপনাদেরকে। রেস্টুরেন্টে একবার দেখাই আপনাদের, একদম টাওয়ার চকের একদম সামনে হোটেল মধুবন, পিওর ভেজ রেস্টুরেন্ট। এই যে ভেজ থালি, এটা ভেজ থালি নিয়ে নিয়েছে এখন। ভাত রয়েছে, ডাল রয়েছে, একটা মিক্স ভেজ রয়েছে, আর একটা রয়েছে এখানে হলো আলু ভাজা, আর এদিকে রয়েছে স্যালাড, আর এদিকে চাটনি আর পাঁপড়। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার হোটেল খুঁজে নিই এখানে কোথায় থাকবো। ঘড়িতে সময় হচ্ছে প্রায় রাত 7টা। আর একটু ফ্রেশ হয়ে এখন লোকাল মার্কেটের দিকে বেরিয়েছি। একটু দেখে নিই ভালো করে, তারপরে কিন্তু কালকে সকালে আরো সুবিধা হবে। কালকে ভোর ভোর বাবা বৈদ্যনাথের দর্শন করতে চলে যাব। যত তাড়াতাড়ি উঠতে পারবো তত তাড়াতাড়ি যেতে পারবো। সেটা আমার ওঠার উপরে নির্ভর করছে, এবং আপনাদের ওঠার, যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি কিন্তু দর্শন পেয়ে যাবেন। তো এখন এই লোকাল মার্কেট একটু ঘুরে নিই, আর রাত্রে ডিনার তারপর করে সোজা হোটেলে চলে যাব। এই মার্কেটে অনেক কিছু পাওয়া যাচ্ছে, আপনারা মার্কেট ঘুরে কিছু কেনাকাটিও করতে পারবেন এখানে। প্রচুর কিছু, এ দেখুন এদিকে সানগ্লাস সানগ্লাস, আর প্রচুর সব রেস্টুরেন্ট সব এখানেই রয়েছে, রেস্টুরেন্ট হোটেল। আজকে তো শনিবার, শনি রবিবার প্রচুর ক্রাউড থাকে এখানে, কারণ ছুটির দিন যেহেতু। রবি শনি সোম এই 3টে বার তো মানে প্রচুর ভিড় থাকে। আর তখন হোটেল খুঁজতে খুঁজতে আমি তো পুরো হয়রান হয়ে গেছি, কারণ আজকে শনিবার যেহেতু, কালকে রবিবার ছুটির দিন, হোটেলই পাওয়া যাচ্ছে না। সেই আমি ঘুরে ঘুরে একটু ভেতরের দিকে গিয়ে হোটেল নিলাম। বেশি দূর না, টাওয়ার চক থেকে একটুখানি দূরে, কিন্তু হোটেল খুঁজতে খুঁজতেই আমার প্রায় 1.5 ঘন্টা চলে গেছে। অনলাইনে দেখছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখছি আর রুম নেই, রুম সব বুক। যে কটা 4 থেকে 5টা হোটেলে গেলাম, 4 থেকে 5টা হোটেলেই হোটেলের রুম নেই, নয়তো খালি নেই। যাই হোক, একটা কিছু। আপনারা পারলে এই শনি রবি সোম নাও আসতে পারেন, আর আসলে অবশ্যই কিন্তু বুক করে আসবেন। বিশেষ করে শ্রাবণ মাসের জন্যেই হয়তো এরকম ভিড়টা হচ্ছে, আর পরে হয়তো ক্রাউডটা কমে যেতে পারে। আপনারা যদি শীতকালের দিকে আসেন হয়তো একটু কম থাকতে পারে, কিন্তু এখন শ্রাবণ মাসে ক্রাউড প্রচন্ড পরিমাণে বেশি। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 8টা 20, আর আমি একদম টাওয়ার চকের সামনে হোটেল নীলকমলে এসেছি। এখানে একবার ভিড়টা দেখুন। শুনেছি নাকি হোটেলটা খুবই জনপ্রিয়, ওর জন্য একবার আমিও টেস্ট করে দেখতে চাই এখানকার খাবার কিরকম, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। থালি নিয়ে নিয়েছি, রাইস, এখানে পনিরের একটা তরকারি, এখানে একটা আলুর দম, এখানে ডাল, এখানে পাঁপড়, আর এখানে রয়েছে রায়তা, আর 2টো রুটি দেবে এখনো। খাবার দাবারের স্বাদ অতটাও ভালো না, মোটামুটি ভালো। রাইস একটুখানি দিয়েছে। হোটেলটা অনেক বড় হয়ে গেছে, হোটেল নীলকমল, ওর জন্যে খাবার দাবারের কোয়ালিটি ডাউন হয়ে গেছে। আমি সকালবেলা মানে দুপুরবেলা যেই হোটেলটায় খেলাম, হোটেল মধুবন একদম সামনে, এইটাতে কিন্তু তোমরা খেতে পারো ওইটার তুলনায়, কারণ ওটায় খাবার দাবারের কোয়ালিটি এখন মানে ফেমাস হয়ে গেছে, যেহেতু খাবার দাবারের কোয়ালিটি কমে গেছে। একমাত্র ভালো ছিল হলো ওই একটা রায়তা দেয়, সেই রায়তাটা একমাত্র ভালো ছিল। তাছাড়া আমার পনির তো একদমই ভালো লাগলো না, মিক্স ভেজও ভালো ছিল না, স্বাদ নেই কোনো। তোমরা ওখানেও খেতে পারো দেখো, কিন্তু স্বাদ কিন্তু মোটামুটি, আমি বলবো আহামরি ভালো যে এমন তা নয়। দামের তুলনায় স্বাদ তো একদমই ভালো নয় আমার মতে। তো এখন হোটেলের দিকে চলে যাব, রাত হয়ে গেছে প্রায়, ঘড়িতে 9টার কাছাকাছি বাজে। এখন হোটেলের দিকে যাই, তারপরে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল দেখা হচ্ছে, কারণ কালকে সকাল সকাল উঠে পড়তে হবে। তো চলো এখন হোটেলের দিকে যাই। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দেহগড়। এখনো গুড মর্নিং হয়নি, এখন ঘড়িতে সময় হচ্ছে
রাত ৩টে। আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি এখন হোটেল থেকে। আর আমি একদম মন্দিরের কাছে এখন কিন্তু চলে এসেছি। এখান থেকে জেনারেল লাইনের লাইন দেখা যাচ্ছে। এখন কিন্তু ওখানে গিয়েই লাইন দিয়ে দেব। আপনারাও কিন্তু চেষ্টা করবেন এরকম রাতে কিন্তু এসে লাইন দেওয়ার, তাহলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে। তো চলুন তাহলে যাই এগিয়ে, আপনাদেরকেও দর্শন করাতে তো দেখি, যদি পারি তো তাও ভাগ্য ভালো। চলুন। দেখুন লাইন যাচ্ছে দেখাতে পাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু জেনারেল লাইন। আমরা কি ওখানে গিয়েই পিছু লাইন দিতে হবে। ওই দেখুন এখন কিন্তু পুরো রাত, দেখে নিন। এই যে এখনো রাত, রাত ৩টে বাজে। ভোর হতে হতে তো সেই ৫:৩০ ৬টা বেজে যাবে। তো এখন এখান দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। এখন কিন্তু পুরো লাইন যেটা দেখালাম, এইখানে কিন্তু পুরো লাইন দিয়ে শ্রাবণ মাসে ঘুরতে হবে। পুরো লাইন দেওয়ার পর, এই ঘরটা লাইন দেওয়ার পর তারপরে এদিক দিয়ে আসবে। আমরা যেটা একবারে চলে যাচ্ছি এই যে এদিক দিয়ে, কিন্তু প্রচুর ভক্তরা যাচ্ছে দেখতে পাচ্ছেন। দেখেছেন পুরো এরকম ঘর করা রয়েছে, এই দেখুন ঘর করা রয়েছে। এগুলো এগুলো পুরো লাইন দিয়ে যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি বাবার উদ্দেশ্যে। এই জেনারেল লাইন যদি আপনারা আসেন তাহলে কিন্তু এদিক দিয়ে আপনাদের আসতে হবে। এই এখান দিয়ে কিন্তু আমরা লাইনের দিকে এগিয়ে যাব। সমস্ত ভক্তরা এদিক দিয়ে যাচ্ছে। बोल बम बोलो बम बोल बम बोल बम बोल भैया बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम बोलो बम बोल बम बोल बम बोलो बम बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम। আমাদের লাইনে দাঁড়াতে মাত্র 20 মিনিটই হয়েছে। আর দেখুন আমরা অলরেডি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। সামনে এত লাইন, আপনারাও চেষ্টা করুন এরকম সকাল সকাল আসার। ঘড়িতে এখন প্রায় সময় হচ্ছে 3টে 45। ঘুরতে সময় হচ্ছে এখন পুরো 4টে। আর লাইন এই যে এখানে এসে দাঁড়িয়ে গেল। আর এইদিকে তো দেখছি আরো লাইন রয়েছে। দেখি কতক্ষণে দর্শন হয়, তারপরে আপনাদেরকেও বলছি। আশা করি, আমার তো আশা আছে যে 7টার মধ্যে হয়তো দর্শন হয়ে যাবে। ঠাকুর ঠাকুর করে যেন 7টার মধ্যে দর্শন হয়ে যায়, তাহলে তো খুব ভালো হয়। ঘড়িতে এখন সময় সকাল সকাল হয়ে গেছে, সকাল 5:30। আর আমাদের লাইন এই মুহূর্তে সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখনো। এই যে দেখুন ওইদিকে এখনো লাইন রয়েছে, প্রচুর লাইন। ওদিকে ওপরে লাইন রয়েছে, আবার নিচের দিকেও লাইন। দেখতেই পাচ্ছেন কি ভিড়, পেছনেও রয়েছে পুরো জিগজ্যাগ ভাবে লাইন রয়েছে। এই লাইন দিয়ে পুরো এগিয়ে আসলাম। এখন এখনো প্রচুর পথ বাকি। এই যে এদিকে মন্দির, এখনো আমাদের নিচ দিয়ে ঘুরে তারপরে ওই মন্দিরের সামনে যেতে হবে। তো ঘড়িতে এখন সময় হলো প্রায় 7টা 45, মানে পৌনে 8টা বাজতে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দর্শন হয়নি। আমি লাইনে দাঁড়িয়েছিলাম হলো প্রায় 3:30 তখন বাজে। তাহলে 3:30, 4:30, 5:30, 6:30, 7:30, এখন বাজে পৌনে 8টা। এখনো পেন্ডিং। তো চলুন দেখি কতক্ষণে হয় দর্শন, তারপরে আপনাদের সঙ্গেও শেয়ার করছি। চলুন। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব। আর অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবেন একদম। তো এখনো পর্যন্ত কিন্তু দর্শন হয়নি।
প্রায় 6 ঘন্টা হতে চললো, এখনো প্রায় 1 ঘন্টা তো লাগবেই আশা করি। ওই পাশে সেই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিআইপি লাইন, যেটা 250 টাকার টিকিট। সেই এসে কিন্তু সব একই, এখান দিয়ে সব একভাবেই দিতে হবে। এইদিকে লাইনটা দেখাই আপনাদের, ওই দিক দিয়ে লাইনটা এসছে আর এই লাইনটা এসছে এই দিক দিয়ে, এই সাইড দিয়ে, তো একই লাইন হয়ে গেছে। ভেতরে ঢুকে গেছি আমরা মন্দিরের, এই দেখুন। অবশেষে মন্দিরের ভেতরে ঢুকে গেছি। মন্দিরের ভেতরে প্রচুর ভিড়, দেখাচ্ছি আপনাদেরকে। সামনেই কিন্তু বাবা বৈদ্যনাথ ধামের, ওখান দিয়ে সোজা ঢুকে যেতে হবে, প্রচুর ভিড়। মন্দিরের ভেতরে এখন মহাদেবের দর্শন করে আসলাম, আর ভেতরে প্রচুর ভিড়, একদম মানে মানে হাত পা কেটে যাওয়ার মতো এত ভিড়। মানে আমি তো কোনো রকমের ধাক্কা ধাক্কি করে তারপরে কিন্তু ভেতরে দর্শন পেয়েছি। আর প্রচুর ভিড় মন্দিরে, আজকে রবিবার, প্রচুর ভিড় কিন্তু। পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কার রাজা রাবণ ছিলেন মহাদেবের পরম ভক্ত। তিনি কঠোর তপস্যা করে নিজের 10টি মাথা একে একে উৎসর্গ করতে শুরু করেন। রাবণের এই অটুট ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তার মাথাগুলো আবার পুনরায় জুড়ে দেন। চিকিৎসকের মতো আরোগ্য দান করার জন্যই মহাদেব এখানে বৈদ্যনাথ নামে পরিচিত হন। বৈদ্য অর্থাৎ চিকিৎসক এবং নাথ, যার কথার অর্থ হলো প্রভু। এরপর রাবণ মহাদেবকে অনুরোধ করেন তিনি যেন লঙ্কায় গিয়ে অবস্থান করেন। মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে যেতে সম্মতও হন, তবে একটি শর্ত দেন, পথে কোথাও এই লিঙ্গ মাটিতে রাখা যাবে না। একবার মাটিতে রাখলে সেটি সেখানেই স্থায়ী হয়ে যাবে। পথে দেবতাদের পরিকল্পনায় রাবণকে কিছুক্ষণের জন্য থামতে হয়। তখন তিনি এক রাখাল বালকের হাতে, সেই রাখাল বালক আর কেউ নন, তিনি ছিলেন ভগবান বিষ্ণু, তার হাতে জ্যোতির্লিঙ্গটি তুলে দেন। কিছুক্ষণ অপেক্ষা করে বালকটি লিঙ্গটি মাটিতে রেখে দেয়। রাবণ ফিরে এসে বহু চেষ্টা করেও সেটিকে আর তুলতে পারেনি। সেই স্থানই আজকের দেওঘরের বৈদ্যনাথ ধাম নামে পরিচিত। শেষে 10:30টার মধ্যে কমপ্লিট হলো দর্শন করা। এখন মন্দিরের এখান থেকে, যে পেছনে মন্দিরের গেট রয়েছে, মন্দির থেকে বেরিয়ে আসলাম, এখন হোটেলের দিকে এগিয়ে যাই। তো চলুন যাওয়া যাক। আর এখানে কিন্তু প্রচুর মার্কেট রয়েছে, এখান থেকেও আপনারা পুজোর অনেক জিনিস, প্যারা যেটা বিখ্যাত দেওঘরের, সেটা কিনতে পারবেন। আমি প্যারা কিনবো, এই সামনে দিয়েই দেখি যাই, এখন সামনে এগিয়ে যাই। ও প্রচুর গরম, তাও ওয়েদার অতটা গরম নেই, মানে বৃষ্টি বৃষ্টি বর্ষাকাল বলে ভাগ্য ভালো। এই যে এখান থেকে প্যারা নিয়ে নিচ্ছি, 500 প্যারা, 180 টাকা নিল। 180 না, হ্যাঁ 20 টাকা যাবে, একদম মন্দিরের কাছ থেকেই। আর একটা কথা বলি আপনাদের, এই শ্রাবণ মাসে কিন্তু লক্ষ লক্ষ কাভারিয়া ভক্ত সুলতানগঞ্জ থেকে প্রায় 108 কিলোমিটার পথ হেঁটে গঙ্গার জল এনে বাবা বৈদ্যনাথের মাথায় জল অর্পণ করেন। এই শ্রাবণী যাত্রা বিশ্বের অন্যতম ধর্মীয় পদযাত্রা হিসেবেও কিন্তু পরিচিত। এবার আপনাদের দেখাই, আমি যেই হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম হলো হোটেল নারায়ণ প্লাজা, ঘড়িঘর থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা বেড রয়েছে আর এদিকে একটা সোফা, এমনি নিয়েছি হলো এই চলার মতো। আমি এই ফটোটা কিনলাম, কেমন হয়েছে একবার কমেন্টে জানাবেন। আর এই যে প্রসাদ নিয়েছি, আর এদিকে বাথরুমটা দেখাই একবার আপনাদের। বাথরুম ওই মোটামুটি ঠিকঠাকই আছে। এইখানে বেশিরভাগ হোটেলই কিন্তু এইরকমই দেখছি যা। আর একটু দাম নিতে গেলে, মানে একটু বেশি নিতে গেলে আরো বেশি, 3000 2500 টাকার কাছাকাছি
পড়ে যাবে। এই যে এসি চলছে, তাছাড়া তো রুম তো রুম তো পাচ্ছিলামই না, ওর জন্য আরো রুমটা নিতে হলো। এমনি রুম কিন্তু ঠিকঠাকই আছে। এসি দিয়ে আমার কিন্তু পড়লো হলো 1400 টাকা এই রুমের জন্য। এটা আপনারা আসলে হয়তো একটু কমের মধ্যেও পেয়ে যেতে পারেন, 1200 1000-এর মধ্যেও কিন্তু একটু বার্গেন করলে পেয়ে যাবেন। এই মানে আমি কোথাও রুম পাচ্ছিলাম না বলে আমাকে কিন্তু এই রেটেই নিতে হলো, মানে অন্য কমাতো না, মানে বার্গেনিং করলেও কমতো না। তাও আপনারা এসে একটু বার্গেনিং করে নেবেন। আর এমনি ঠিকই আছে, টিভি তো চলে না, এমনি মোটামুটি ঠিক আছে। আমি এখানে রাতটা তো কাটালাম, এখন দেখি বাইরের দিকে যাব। এমনি দর্শন তো মোটামুটি ঠিকই আছে, দেখি এখন বাইরের দিকে যাই, খেতে হবে, খাওয়া দাওয়া কিছু হয়নি, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, এখন বাইরের দিকে গিয়ে খেয়ে নেব। আর বাইরের দিকে আজকে কিন্তু সাইট সিন গুলো করতে যাব, দেখি সাইট সিন গুলো করবো, কি কি সাইট সিন করছি আপনাদের দেখাবো। আর বলি, সাইট সিনের ভিডিওটা একটু বড় হয়ে যাবে বলে সাইট সিনের ভিডিওটা আমি আলাদা করে আর একটা বানিয়ে দেবো আপনাদের জন্য, যাতে আপনারা আরো ডিটেলসে বুঝতে পারেন যে কি কি সাইট সিন করবেন, কত কি টাকা নেবে, সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। সেটার জন্য আলাদা এই ভিডিওতেও থাকবে, তাও আলাদা করে একটা ভিডিও আপনাদের জন্য করে দেবো আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, চলুন তাহলে এখন যাওয়া যাক। আমার দেওঘর ভ্রমণ আমি কিন্তু এখানেই শেষ করছি না। এই ভিডিওটা অত্যাধিক বড় হয়ে যাবে বলে আগামী ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব দেওঘরের আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থানে। দেখাবো এখানকার বিখ্যাত সাইট সিন, যেমন তপবন, নলক্ষা মন্দির, নন্দন পাহাড় এবং আরও কয়েকটি সুন্দর সুন্দর জনপ্রিয় জায়গা। প্রতিটি জায়গার ইতিহাস, বিশেষত্ব, কিভাবে ঘুরবেন এবং আমার নিজের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব। তাই পরের ভিডিও একদম মিস না করার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এবং এই ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর একটা লাইক অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে করে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো নতুন জার্নিতে, ততক্ষণের জন্যে টাটা।